5 মাস পার হয়ে গেছে। এখন উর্মির অন্তঃসত্ত্বাকালীন সময়টা মাঝামাঝি পর্যায়ে। উর্মির শরীরে এখন মাতৃত্বের সুস্পষ্ট ছাপ। তার বেবি বাম্প দেখে সহজেই বোঝা যায় যে তাদের জীবনে এক নতুন অতিথি আসতে চলেছে। এই 5 মাস ধরে রওশানের জীবনে এক আমূল পরিবর্তন এসেছে। যে রওশান শেহনাজ একসময় তার পেশিবহুল দেহ আর জেদ নিয়ে সবার উপরে কর্তৃত্ব করত, সে এখন শুধু উর্মির কথায় ওঠে আর বসে। উর্মি সামান্যতম আবদারেও রওশনকে এক লাফে বিছানা ছাড়তে হয়। রওশান এখন এক আদর্শ যত্নশীল স্বামীর প্রতিমূর্তি। মধ্যরাতে যদি উর্মির হঠাৎ যে কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয়, রওশান সব কিছু তোয়াক্কা না করে তখন এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। উর্মির যদি মনে হয় সিঁড়ির ধাপে ময়লা জমেছে, এতে ওর বেবির ক্ষতি হতে পারে, রওশান গম্ভীর মুখে অ্যাফ্রন পরে ঝাড়ু হাতে নেমে যায়। উর্মি সুযোগের সদ্ব্যবহার করে রওশানকে ইচ্ছে মতো জ্বালায়। একবার বলে ঘরে এসির ঠান্ডা ভালো লাগছে না, আবার কিছুক্ষণ পরেই বলে পাখা বন্ধ করে দাও, ভীষণ গরম লাগছে। রওশান কোনো প্রশ্ন না করে প্রত্যেকবারই উর্মির কথা মেনে চলে। উর্মির রওশানকে নিজের মর্জি মতো নাচতে দেখে সে মনে মনে খুব মজা পায়। সূর্য তখনও পুরোপুরি ডুবে যায়নি। লাল কমলা আলোয় আকাশ ভরে আছে। উর্মির বেডরুম সংলগ্ন ব্যালকনিতে একটি ইজি চেয়ারে উর্মি চুপচাপ বসে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আছে। সামনেই একটি ছোট্ট টেবিলে ল্যাপটপ খুলে রওশান গম্ভীর মুখে নিজের অফিসের জরুরি কাজ করছে। হঠাৎ উর্মির পেটে একটা মৃদু মোচড় দেয়, সম্ভবত প্রথম সুস্পষ্ট বেবি কিক। উত্তেজনা আর বিস্ময়ে উর্মি আলতো করে চেঁচিয়ে উঠল, আহ! রওশান সঙ্গে সঙ্গে ল্যাপটপ বন্ধ করে। কি হলো, কি হয়েছে পুতুল পরি? ব্যথা করছে? ডক্টরকে কল করব? না না, গাড়িতে ওঠো, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। রওশান প্রায় হন্তদন্ত হয়ে ছুটে এলো। উর্মির পাশে হাঁটু গেড়ে বসে সে আতঙ্কিত চোখে উর্মির দিকে তাকায়। আরে বাবা, শান্ত হন, কিছু হয়নি। এই তো আমার বেবিটা প্রথমবার রেসপন্স করলো, কিক করলো। রওশানের চোখে তখন আনন্দের ঢেউ। সাবধানে উর্মির পোশাকের ওপর দিয়েই উর্মির স্ফীত পেটে আলতো করে হাত বুলিয়ে দেয়। এরপর উর্মির বেবি বাম্পের ওপর কান পেতে ঝুঁকে বসে, যেন নিজের অনাগত সন্তানের হৃদস্পন্দন শোনার চেষ্টা করছে। রওশান পেটের কাছে ফিসফিস করে অতি স্নেহে বলল, বাচ্চারা শোনো, তোমরা তাড়াতাড়ি পৃথিবীতে চলে এসো, পাপা তোমাদের জন্য আর অপেক্ষা করতে পারছে না। রওশান এবার উর্মির দিকে ফিরে আবার পেটের কাছে মুখ নিয়ে গিয়ে দুষ্টমি মাখা স্বরে বলল, তোমরা তাড়াতাড়ি এসো, তোমাদের পৃথিবীতে এনে বিয়ে শাদী দিয়ে সমস্ত দায়িত্ব চুকিয়ে আবার তোমাদের মাম্মামের সাথে আমার রোম্যান্স করার টাইমও তো আমাকে মেনটেন করতে হবে নাকি? তোমরা এভাবে ভেতরে বসে থাকলে তো আমার সেই মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। উর্মি হেসে রওশানের মাথায় আলতো চাপ দিয়ে বলল, আপনি আসলেই পাগল হয়ে গেছেন, এইগুলো কি ধরনের কথা বলছেন? আর বাচ্চারা মানে কি বলতে চাইছেন? আমাদের কয়টা বাচ্চা হবে শুনি? রওশান এবার হাসি মুখে উর্মির দিকে তাকায়, বাঁকা হেসে বলে ওঠে, 3টে তো হবেই, এখন তার থেকে বেশিও হতে পারে। রওশান শেহনাজের ডিএনএ বলে কথা। আপনি আসলেই একটা পাগল। আমি বলছি 3টা হবে না, কখনোই, একটা হবে, আর আমি আর কোনো বাচ্চা নেব না। রওশান গম্ভীর হয়ে উর্মির হাত ধরে বলল, কেন হবে না? অবশ্যই হবে। দেখে নিস তুই, বাবাকে আমি চ্যালেঞ্জ করেছি, তাকে 3টে নাতি নাতনির মুখ দেখিয়ে তবেই ছাড়ব। আর এই রওশান শেহনাজ জীবনে কখনো হার মানতে শেখেনি, বুঝলি? অপেক্ষা কর, 3টে বাচ্চা তো আসছেই। এই বুদ্ধি নিয়ে আপনি কোন বালিশে ঘুমান শুনি? কেন, আমার তো তোকেই তো আমি বালিশে বানিয়ে ঘুমাই রাতে। আপনিও না সবসময় মজা করেন। আচ্ছা, আর নয়, অনেকক্ষণ বাইরে বসেছিস, এই সময়ে ব্যালকনিতে ঠান্ডা লাগতে পারে, পেটে বাতাস লাগলে তোর শরীর খারাপ করবে, আর আমার বাচ্চাদেরও ঠান্ডা লাগবে। আরে বাবা, সামান্য বাতাসেই কি ঠান্ডা লাগবে? আমি তো দিব্যি ভালো আছি।
রওশান কোনো কথা না শুনেই উঠে দাঁড়ায়, দ্রুত ল্যাপটপ গুটিয়ে টেবিল থেকে সরিয়ে নিল এবং উর্মির ইজি চেয়ারের সামনে এসে কোমরে হাত রেখে দাঁড়ায়। কোনো তর্ক নয়, এখন রাত হয়েছে, এখনই চল বিছানায়। রওশান আর এক মুহূর্ত অপেক্ষা না করে উর্মিকে আলতো করে কোলে তুলে নিল। উর্মি বাধ্য হয়ে রওশানের বুকে মাথা রাখে। আপনি আসলেই একটা খাটাস, নিজে সব সময় যা খুশি তাই করেন আর আমাকে কিছুই করতে দেন না। হ্যাঁ, আমি শুধু খাটাস না, জংলি খাটাস, তাই চুপচাপ থাকবি, কথার অবাধ্য হবি না, আন্ডারস্ট্যান্ড? উর্মি মৃদুস্বরে বলল, বুঝেছি, আর ভয় দেখাতে হবে না। কিছুক্ষণ পরেই শেহনাজ ভিলা গম গম করে উঠল। দরজায় ব্যাগপত্তর আর ক্লান্ত শরীর নিয়ে হাজির জায়েদ, ক্যাসপার এবং সেজেল। বাংলাদেশ ভ্রমণ শেষে তারা সবেমাত্র বাসায় ফিরেছে। কথা ছিল রওশান উর্মিও যাওয়ার, তবে উর্মির এখন জার্নি করা ঠিক না, তাই রওশান যেতে রাজি হয়নি। সেজেল তার লাগেজটা একপাশে রেখেই সোফার উপর ধপ করে বসে পড়ল। জায়েদ ও ক্যাসপারও শরীর এলিয়ে দিল। আমিরন বেগম প্রত্যেকের হাতে গ্লাসে করে তাজা লেবুর শরবত ধরিয়ে দিলেন। তারা তিনজনই তৃষ্ণার্তের মতো শরবত পান করতে শুরু করলো। পাশেই বসেছিলেন মুসলিমা বেগম, তিনি সেজেলের দিকে মনোযোগ দিলেন। মুসলিমা বেগম চোখে দুষ্টমি এনে সেজেলকে শুধালো, তা নাতনি, বয়স তো কম হইল না, আর কত স্বামী ছাড়া লাফাইয়া বেড়াবা, এবার বিয়েটা করেই ফেলো। শরবতের গ্লাস হাতে নিয়ে মুসলিমা বেগমের এই সরাসরি কথা শুনে সেজেলের মুখ কাচুমাচু হয়ে যায়। কি বলবে বুঝতে না পেরে অসহায় দৃষ্টিতে পাশে বসা জায়েদ আর ক্যাসপারের দিকে তাকায়। জায়েদ তখনও শান্তভাবে শরবত পান করছে, তার ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না। কিন্তু ক্যাসপার হঠাৎ শরবত গিলতে গিয়ে দম আটকে গিয়ে বলল, কি? হা হা, দাদি কি বললেন আপনি? হা হা। ক্যাসপার কাঁপতে কাঁপতে হাসতে শুরু করে। হাসির তীব্রতা এমন যে সে সোফা থেকে গড়িয়ে মেঝেতে পড়ে যাওয়ার উপক্রম। ক্যাসপারের এমন হাসি দেখে সেজেল আরও বেশি অস্বস্তিতে পড়ে গেল। সেজেল বিরক্ত হয়ে নিজেকে সামলে বলে ওঠে, আরে দাদি, আপনিও না, ভালো ছেলে পেলে তো করব বিয়ে। এই যুগে ভালো ছেলে আছে নাকি? সব তো জায়েদ আর ক্যাসপারের মতো বদের হাড্ডি। জায়েদ এতক্ষণে শরবতের গ্লাস নামালো, চোখে তখন এক ধরনের কৌতূহল। কে বলেছে নেই? তুই চাইলে আমি খুঁজে দিতে পারি। জায়েদের এই মন্তব্যে সেজেল অবাক হয়ে তাকায়। জায়েদ কি মজা করছে নাকি সত্যি বলছে? জায়েদ গত বেশ কয়েকদিন ধরেই তার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করছে। মুসলিমা বেগম জায়েদের কথায় খুশি হয়ে উঠে বলল, হ দেখো একটা পোলা, মাইয়ার বয়স তো কম হয়নি, আর কতদিন জামাই ছাড়া থাকবে। ক্যাসপার তখনও মেঝেতে শুয়ে হাসছে। সে কোনো মতে উঠে বসে হাঁটু চাপড়ে আবারও হাসতে শুরু করে, মুখ চেপে। জায়েদ একবার সেদিকে কটমটে চোখে তাকিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ দাদি, চিন্তা করো না, আমি দেখছি কোনো ভালো ছেলে পেলেই এই সজনাটাকে তার গলায় ঝুলিয়ে দেওয়া যায় কিনা। তারপর বিয়েতে আমরা 3 দিনের বিরিয়ানি পার্টি দেব। সেজেল আর নিজেকে ধরে রাখতে পারে না। জায়েদও হাসছে, কিন্তু তার হাসিটা ক্যাসপারের মতো নয়, একটু চাপা, যে সেজেলের কাছে আরও বেশি আঘাতের কারণ হচ্ছে। সেজেল খুব ভালো করেই অনুভব করতে পারছে গত কয়েকদিন ধরে জায়েদ তাকে উদ্দেশ্য করে এমন কিছু মন্তব্য করছে যা আগে কখনোই করেনি। কিন্তু কেন? সেজেল আর কিছু না বলেই দ্রুত তার ব্যাগপত্র টেনে নিল। সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে তার ঘরের দিকে চলে গেল। মনে তখন এক চাপা কষ্ট। ভালোবাসা আর আকর্ষণের সংজ্ঞা খুঁজতে গিয়ে সে এখন নিজের বন্ধুর থেকেও দূরে সরে যাচ্ছে। সময় অতিক্রম। রুশি, জানো কতদিন তোমাকে দেখিনি, আমার সব কিছু এতদিন খালি খালি লাগছিল। রুশি এতক্ষণ ধরে মন দিয়ে নিজের রুমের বারান্দা পরিষ্কার ব্যস্ত। হঠাৎ এমন মেকি কথা শুনে পিছনে তাকিয়ে রুশির রাগ চরম পর্যায়ে পৌঁছায়। দরজার সাথে হেলান দিয়ে ক্যাসপার মনের সুখে রুশির টেবিলের উপর পাত্রে রাখা লেবু জল ঢকঢক করে খাচ্ছে। রুশি ঝাড়ু হতে তেড়ে আসে ক্যাসপারের দিকে। ক্যাসপার ভয়ে এক লাফে রুশির গুছানো বিছানার উপরে উঠে যায়, যা দেখে রুশি আরও রেগে গিয়ে চিল্লিয়ে বলে ওঠে, এই ধলাকদু, এই আপনার সাহস তো কম না, আমার জিনিসে হাত দেন কোন সাহসে? তার উপর আমার গুছানো বিছানা এ কি হাল করেছেন?
ক্যাসপার এবার নির্ভয়ে নিচে নেমে এসে একটু ভাব নিয়ে বলল, আহ রুশি, জানো তুমি এভাবে ধমকাচ্ছ কেন? আমি তোমার লেবু জলই তো খেয়েছি, আর তোমার জিনিস মানেই আমার। সেটা কিভাবে? দেখো, সেটা বোঝাতে গেলে আমাকে আরও গভীরে যেতে হবে, তবে এখন সেটার সময় নেই। আগে তুমি আমাকে বিয়ে করতে রাজি হও, তারপর সময় নিয়ে বুঝিয়ে দেব সব কিছু। রুশি ঝাড়ু হাতে ক্যাচপারের দিকে আবারও তেড়ে এসে বলে, থামুন, আপনার ওই ঢং আর চাপা মারা আমার সব জানা আছে, বুঝলেন? আর আমার রুম থেকে বের হন এখন, না হলে ঝাড়ুর বাড়ি একটাও নিচে পড়বে না। ক্যাসপার দমে না গিয়ে বুক ফুলিয়ে বলল, না না রুশি, তুমি আমার ভেতরকার এই নিষ্কলুষ প্রেমটা বুঝতে পারছো না। আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি, তোমাকে বিয়ে করার জন্যই বেঁচে আছি, শুধু তোমার জন্যই আমার হৃদয়ের সব স্পন্দন। একবার সুযোগ দাও, দেখবে। রুশি ক্যাসপারের এই আদিক্ষেতা দেখে হেসে ফেলে, কিন্তু হাসি থামিয়ে সে গম্ভীর হলো, যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। ঠিক আছে, আমি বিয়ে করব, তবে একটা শর্তে। কি শর্ত বলো? আমি সব মানব। আমার জীবনও দিয়ে দেব, আমার বার্গারের প্লেটও দিয়ে দেব। বার্গারের প্লেট লাগবে না, আমার শর্তটা খুব সহজ। আপনি আমাকে একদম ফিল্মি স্টাইলে প্রপোজ করবেন, পুরো সিনে পর্দার মতো রোম্যান্স থাকতে হবে, তাহলে আমি রাজি হব। আর হ্যাঁ, জাংকুকের সমস্ত স্টাইল ফ্যাশন আপনাকে ফলো করতে হবে, আমার মতো বিটিএস আর্মিও হতে হবে। ক্যাসপার এক মুহূর্ত ভাবল, ফিল্মি স্টাইল? এটা তো একটা চ্যালেঞ্জ। ক্যাসপারের মতো স্মার্ট মানুষের জন্য তো এটা জলভাত। মানলাম, তুমি চাইলে আমি উত্তর কোরিয়ার আর্মিও হতে রাজি আছি, বিটিএস আর্মি হওয়া তো দুধ ভাত। ক্যাসপার আনন্দে লাফাতে লাফাতে রুম থেকে বেরিয়ে যায়। রুশি তখন অবাক হয়ে তার চলে যাওয়া দেখছে। সে মনে মনে হাসে, ক্যাসপারকে দিয়ে ফিল্মি প্রপোজ করানো, এটাই হবে সেরা মজা। শহরের এক অন্ধকার কোণঠাসা প্রান্তে একটি পুরনো জরাজীর্ণ ওয়্যার হাউস। বাইরে থেকে দেখলে মনে হবে পরিত্যক্ত, কিন্তু ভেতরে হালকা আলোর নিচে বসে আছে একজন মানুষ, এমজি। চোখে প্রতিশোধের আগুন, কিন্তু মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। রওশান শেহনাজ তার শত্রু হলেও এবার এমজিকে বুঝতে হয়েছে রওশানের ক্ষমতা কেবল ব্যবসায় সীমাবদ্ধ নয়। উর্মি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে রওশান তার এবং উর্মির নিরাপত্তা নিয়ে এতটাই করা হয়েছে যে এমজিকে এখন তার নিজের লোকদের সাহায্যেই গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। শহরের প্রতিটি মোড়ে, প্রতিটি পরিচিত আস্তানায় রওশানের বিশ্বস্ত লোক গোয়েন্দার মতো নজর রাখছে। এমজি টেবিলের উপর রাখা ঢাকা শহরের একটি ম্যাপের দিকে তাকিয়ে আছে। ম্যাপের কিছু অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করা, যেসব জায়গায় সে এখন যেতে সাহস পাচ্ছে না। এমজি নিজের পাশে দাঁড়ানো এক অনুচরকে নিচু স্বরে বলল, গত কয় মাস ধরে আমি খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারিনি। মনে হচ্ছে গোটা শহরটাই ওই রওশানের ব্যক্তিগত হয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে আমি আর কোনো প্ল্যান সফল করতে পারবো না। স্যার, রওশান শেহনাজ এর প্রধান ফোকাস এখন তার বাড়ি এবং তার স্ত্রীর উপর। উনি নিজের সেরা সিকিউরিটিগুলোকে ওখানেই রেখেছে। আমাদের সামান্য মুভমেন্টও ওরা ট্র্যাক করে ফেলছে। এমজি রাগে মুষ্টিবদ্ধ হাত নিয়ে টেবিলে আঘাত করে। উর্মি, ওই ছোট মেয়েটা, রওশানকে আঘাত করতে গেলে এখন ওর সবচেয়ে দুর্বল জায়গায় মারতে হবে। ওর বিজনেস বা টাকা পয়সা নয়, ওর আগামী সুখ, মানে ওর বাচ্চা বউ আর ওর অনাগত বাচ্চা। এমজি ম্যাপ থেকে চোখ সরিয়ে নিয়ে অনুচরের দিকে নির্দিষ্ট তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তার চোখে তখন এক নতুন ভয়ঙ্কর সিদ্ধান্ত। অনুচর মাথা নত করে দ্রুত বেরিয়ে গেল। এমজি আবার ম্যাপের দিকে তাকায়। তার হাতের সময় কম। রওশানের পুরো দল তাকে খুঁজে বেড়াচ্ছে, তাই এই সুযোগটা একবারই আসবে এবং এইবার সে কোনো ভুল করবে না।